So welcome to the last segment of this particular lecture যেখানে আমরা আমাদের ইংলিশ লিটারেচার বা সাহিত্য পর্বের প্রথম ওল্ড ইংলিশ এবং মিডল ইংলিশ পিরিয়ড এবং হচ্ছে আমাদের রেনেসা পিরিয়ডে আমরা পড়াশোনা করলাম। এখন আমরা যেমনটা আমরা শুরুতে আমাদের ইন্ট্রোতে বলেছি আমাদের রিয়েল কোয়েশ্চেন্সগুলোকে অবশ্যই আমাদের অপশনগুলো সহ খুব স্মার্ট ওয়েতে আমাদের শেষ করতে হবে, তো সেগুলোকে মূলত আমরা এখন ডিসকাস করব। সো লেটস গেট ব্যাক টু দ্য মেইন টপিক। তো ফার্স্ট কোয়েশ্চেনটা একটু দেখি আমরা কি বলা হয়েছে যে হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট লং পোয়েম ইন ইংলিশ। ইংলিশের প্রথম লং পোয়েমটার নাম কি? হ্যাঁ, আমরা প্রথমেই পড়েছিলাম বিওলফ। হ্যাঁ, বেওলফটা হচ্ছে ইংলিশের প্রথম লং পোয়েমের নাম। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একদম ঠোঁটস্থ থাকতে হবে, ঠিক আছে? দ্য ওয়েন্ডারার বা দ্য সি ফেরার এগুলো কিন্তু আমরা পড়ি না, বা ড্রিম অফ দ্য রোড এগুলো পড়ি নাই। বেওলফটা আমরা বলেছি এবং সেটা হচ্ছে ইংলিশের ফার্স্ট লং ন্যারেটিভ পোয়েম। ওকে, হু ইজ কনসিডার টু বি দ্য ফাদার অফ ইংলিশ পোয়েম? ওই যে বললাম এইজ অফ চসারকে নিয়ে আমরা পড়াশোনা করেছি, তার মানে আমাদের আউটপুটটা হচ্ছে জেফ্রি চসার হচ্ছে আমাদের ফাদার অফ ইংলিশ পোয়েম বা ইংরেজি কবিতার জনক মনে করা হয় তাকে। ইনফ্যাক্ট ইংলিশ লিটারেচারের জনক মনে করা হয় তাকে, জেফ্রি চসারকে। হু ট্রান্সলেটেড দ্য নিউ টেস্টামেন্ট? এই যে দ্য নিউ টেস্টামেন্ট আমরা বারবার পড়েছি, জন ওয়াইক্লিফ হচ্ছে দ্য নিউ টেস্টামেন্টের কি অনুবাদক। কারণ ওখান থেকে কি করা হলো, প্রথম আমরা যেটা বলেছিলাম যে বাইবেলের যে প্রথম অনুবাদটা হলো, হ্যাঁ, সেই জায়গাটার কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু এখানে চলে এসছে। ওকে, আফটার দ্যাট রেনেসা মানে কি আমরা বারবার পড়েছি, রেনেসা মানে হচ্ছে পুনর্জাগরণ। রেনেসা মানে কি পুনর্জাগরণ। রেনেসাকে আমরা কি বলবো, দ্য রিভাইভাল অফ লার্নিং। কঠিন কাজের পুনর্জাগরণ না, নতুন দেশের রিভাইভাল না, জীবনেরও পুনর্জাগরণ না। আমরা পড়েছি, সরাসরি মিনিং দেওয়া ছিল যে নিউ লার্নিং বা লার্নিংয়ের যে পুনর্জাগরণটা সেটাকে আমরা বলছি রেনেসা। দ্য বিগিনিং অফ দ্য রেনেসা মে বি ট্রেসড টু দ্য সিটি অফ, কোথায়? আমরা জানি ইতালির ফ্লোরেন্স নগরীতে কিন্তু প্রথম রেনেসা বা হচ্ছে আপনার পুনর্জাগরণের সূচনা। হ্যাঁ, ইতালির ফ্লোরেন্স থেকে পরবর্তীতে ভেনিস এবং রোমে কিন্তু এই জিনিসটা ছড়িয়ে যায়। রেনেসা ইজ এ ড্যাশ ওয়ার্ড। আমরা জানি রেনেসা হচ্ছে একটা ইতালিয়ান শব্দ। হ্যাঁ, যে শব্দটার মানে কি, রেনেসার শব্দটা হচ্ছে দ্য রিভাইভাল অফ লার্নিং। এবং প্রথম ইংরেজি সাহিত্যের রেনেসা বা ইংরেজি রেনেসা আমরা যদি বলি সেটা হচ্ছে দেখা যায় ফ্লোরেন্সে। হ্যাঁ, ইতালির ফ্লোরেন্স শহরে আমরা দেখি যে প্রথম রেনেসা সংঘটিত হয়। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ? আমরা জানি কুইন কি, যে রানী এলিজাবেথের যে যুগ, এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ। ঠিক আছে, কারণ শাসন ব্যবস্থার দিক থেকেও তখন যেমন স্থিতিশীলতা ছিল, একইভাবে আমরা ইংরেজি সাহিত্যকর্মের দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, এই যে শেক্সপিয়ারের মতো লেজেন্ড, শেক্সপিয়ারের মতো আমাদের যারা মানে মেইন অথর, মানে কি বলবো আমরা, ওয়ান অফ এ কাইন্ড, হ্যাঁ, যারা আসলে কি বলা হয়, তারা কিন্তু এই এজটাতে তারা সাহিত্যকর্ম রচনা শুরু করেন। এই জন্য ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ বা স্বর্ণযুগ বলে মনে করা হয় এলিজাবেথিয়ান এজটাকে। হুই ইজ দ্য ইউনিভার্সিটি উইটস অফ দ্য ফলোয়িং লিস্ট? আমরা কি জেনেছিলাম, অক্সফোর্ড এবং কি ক্যামব্রিজে অধ্যয়নরত যে কবিরা ছিল তাদের মধ্যে কয়েকজনকে আমরা কি বলতাম, আমরা ইউনিভার্সিটি উইট বলতাম। তো নিচের মধ্যে কি উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু ইউনিভার্সিটি উইট ছিল না। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ নট অ্যান ইউনিভার্সিটি উইট। আমরা থমাস গ্রেও ছিল না। আমরা কিন্তু জন ড্রাইডেনকে এখন মধ্যে পড়িই নাই। আমরা পড়েছি কার নাম, রবার্ট গ্রিন। উনি ছিলেন একজন ইউনিভার্সিটি উইট। ওকে, হু ইজ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ চাইল্ড অফ রেনেসা? কাকে রেনেসার শিশু বলা হয়, পুনর্জাগরণের শিশু কাকে বলা হতো? মার্লোকে, ক্রিস্টোফার মার্লো। আমরা পড়েছি ক্রিস্টোফার মার্লোকে আমরা বলতাম নবজাগরণ বা পুনর্জাগরণের শিশু, চাইল্ড অফ দ্য রেনেসা। উনি হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। মার্লো ডাইড অফ কি? মার্লোকে মূলত ছুরিকাঘাতের কারণে মার্লোকে মেরে ফেলা হয়েছিল। হ্যাঁ, ক্রিস্টোফার মার্লো ইজ শেক্সপিয়ার্স কি? শেক্সপিয়ারের সে কি মানে পূর্বসূরি ছিল না উত্তরসূরি ছিল? সে কি শেক্সপিয়ারের আগে এসেছিল না পরে এসেছিল? আমরা এমনও পড়েছি যে মার্লোর স্পেসিফিক রাইটিং পিস দেখে কিন্তু শেক্সপিয়ার নিচে অনুপ্রাণিত হয়েছে। সে কি মার্চেন্ট অফ কি ভেনিস রচনা করেছে। দ্য জিও অফ মাল্টা এখান থেকে দেখে সে মার্চেন্ট অফ ভেনিস রচনা করেছে। অর্থাৎ শেক্সপিয়ার কিন্তু ইন্সপায়ার্ড হতো এই ক্রিস্টোফার মার্লোর রাইটিং দিয়ে, সে প্রভাবিত ছিল। তার মানে মার্লো অবশ্যই শেক্সপিয়ারের পূর্বসূরি ছিলেন, যেটাকে আমরা বলি প্রেডেসেসর। হ্যাঁ, প্রিডিসেসর। সাকসেসর মানে উত্তরসূরি, যে পরে আসে তাকে বলা হয় সাকসেসর, আর যে পূর্বসূরি তাকে বলা হয় প্রিডিসেসর। হ্যাঁ, সো মার্লো ছিল হচ্ছে শেক্সপিয়ারের প্রিডিসেসর, সাকসেসর না। আচ্ছা, ডক্টর ফস্টাস কে লিখেছে? ক্রিস্টোফার মার্লো। এটা তার একটা অমর সৃষ্টি, ডক্টর ফস্টাস ক্রিস্টোফার মার্লোর একটা অমর সৃষ্টি। হাউ মেনি প্লেস ডিড উইলিয়াম শেক্সপিয়ার রাইট? উইলিয়াম শেক্সপিয়ার কতগুলো নাটক রচনা করেছেন? 37টি। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বারবার এসেছে। হোয়াট ওয়াজ শেক্সপিয়ার্স ফার্স্ট প্লে? শেক্সপিয়ারের প্রথম নাটকের নাম কি ছিল? আমরা পড়ে এসেছি হেনরি দ্য সিক্সথ। এটা হচ্ছে আমাদের শেক্সপিয়ারের প্রথম প্লে। হাউ মেনি সনেটস ডিড উইলিয়াম শেক্সপিয়ার রাইট?
এই ধরনের ডিটেইল ইনফরমেশনগুলো কিন্তু আমাদের শুধুমাত্র শেক্সপিয়ারের জন্য কিন্তু আমাদের পড়তে হয়। তো শেক্সপিয়ার সাহেব উনি যেটা করেছিলেন, উনি কি উনি হচ্ছে নাটক রচনা করেছিলেন 37টি এবং সনেট রচনা করেছিলেন 154 154টি। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ কি, সে কিসের জন্য বিখ্যাত ছিল? তার তার নাটকের জন্য। নাটকের সংখ্যা যদিও কম, কিন্তু তার নাটকগুলো প্রত্যেকটা নাটকই ছিল কিন্তু কি কালজয়ী। হ্যাঁ, প্রত্যেকটা নাটক এখনো প্রাসঙ্গিক। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট অফ দ্য হুইচ সেঞ্চুরি। উনি কোন শতকে ছিলেন? অবশ্যই 16 শতকের, 16th সেঞ্চুরির উনি কি ছিলেন? উনি অথর ছিলেন কি 16 শতাব্দীর। হ্যাঁ, হুইচ বুক ইজ এ ট্র্যাজেডি? দেখেন অ্যাজ ইউ লাইক ইট না, এটা কিন্তু কমেডি, মেজার ফর মেজার কমেডি। হ্যাঁ, তাহলে কি হ্যামলেট, আমরা জানি হ্যামলেট মানে কি একটি ছোট কি ভিলেজ। হ্যামলেটটা কি ছিল? প্রতিশোধ পরায়ণ, কি মানে প্রতিশোধ স্পৃহা, সন্তানের প্রতিশোধ নেওয়া, পিতৃহত্যার প্রতিশোধ নেওয়া। হ্যাঁ, এটা নিয়ে আমাদের ছিল হ্যামলেটের স্টোরিটা। উইলিয়াম শেক্সপিয়ার ইজ নট দ্য অথর অফ হোয়াট? নিচের কোন বইটা শেক্সপিয়ার লেখে নাই? দেখেন, টেমিং অফ দ্য শ্রিউ অবশ্যই আমরা পড়েছি, হ্যামলেট শেক্সপিয়ার বিখ্যাত রচনা, টিটাস অ্যান্ড অ্যান্ড্রোনিকাস এটাও শেক্সপিয়ার রচনা, হোয়াইট ডেভিল নামে কোনো কিছু কিন্তু আমরা শেক্সপিয়ারের ক্ষেত্রে পড়ি নাই। তো এটা হচ্ছে শেক্সপিয়ারের রচনা নয়। হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম? সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার কাকে বলা হয়? অবশ্যই কি উইলিয়াম শেক্সপিয়ারকে। দ্য বার্ড অফ এভন। হ্যাঁ, দ্য বার্ড অফ এভন, বার্ড। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমেডি রিটেন বাই শেক্সপিয়ার? শেক্সপিয়ার কমেডি কোনটা? কিং লিয়ার ট্র্যাজেডি, ম্যাকবেথ ট্র্যাজেডি, হ্যামলেট ট্র্যাজেডি, অ্যাজ ইউ লাইক ইট, এটা হচ্ছে কমেডি। ওকে, ওয়ান অফ দ্য ফলোইং কি প্লেস ইজ নট এ ট্র্যাজেডি? নিচের কোনটা ট্র্যাজেডি না? মাত্রই বললাম হ্যামলেট ট্র্যাজেডি, ম্যাকবেথ ট্র্যাজেডি, ওথেলো ট্র্যাজেডি, টেম্পেস্ট হচ্ছে কি কমেডি। হ্যাঁ, টেম্পেস্ট হবে এটা। হুইচ ইজ নোন অ্যাজ শেক্সপিয়ার সোয়ান সং? সোয়ান সং মানে হচ্ছে শেষ লেখা, সর্বশেষ রচনাকেই বলা হয় সোয়ান সং। শেক্সপিয়ারের সর্বশেষ রচনা ছিল দ্য টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট রচনাটা তার সোয়ান সং হিসেবে পরিচিত, তার সর্বশেষ রচনা হিসেবে স্বীকৃত। শেক্সপিয়ার লিভ ডিউরিং দ্য রেইন অফ, সে কার সময় ছিল? সে এলিজাবেথান এবং জ্যাকোবিন, সে দুইটা পিরিয়ডে কিন্তু সে রচনা করেছে, বাট তাকে আমরা এলিজাবেথান পিরিয়ডের কি রাইটার হিসেবে আমরা স্বীকৃতি দেই, কারণ হচ্ছে কি উনি ওনার সূচনাটা কিন্তু এলিজাবেথান পিরিয়ডে উনি করেছেন। ঠিক আছে, যদি ওনার বেশ কিছু বিখ্যাত আইটেম কিন্তু রচনা কিন্তু ছিল জ্যাকোবিন এইজে। এলিজাবেথ দ্য সেকেন্ড, হ্যাঁ, ফার্স্ট এলিজাবেথ না, এলিজাবেথ দি সেকেন্ড। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা কি একটা বিখ্যাত কোটেশন আমরা পড়েছি, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যামলেটের প্রশ্ন, হ্যামলেটের কোটেশন ছিল কাওয়ার্ডস ডাই ড্যাশ বিফোর দেয়ার ডেথ, আমরা পড়েছি না? কাপুরুষেরা কি করে? তাদের মৃত্যুর আগে বারবার মরে। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, যারা ভীরু, যারা কাপুরুষ, তারা তাদের মৃত্যুর আগে বারবার মৃত্যুবরণ করে। ফ্রেইলটি, দাই নেম ইজ ওমেন, ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেস ইউ ফাইন্ড দিস? এই কথাটা কোথায় পেয়েছিলাম আমরা? এটা হ্যামলেটের বিখ্যাত উক্তি, ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন। হ্যাঁ, এটা কিসের উক্তি? এটা হচ্ছে আমাদের কি হ্যামলেটের উক্তি। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ স্টেটেড বাই কে? এটা উইলিয়াম শেক্সপিয়ারের কোটেশন। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, ঠিক আছে, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, আমরা পড়েছি তাই না? হ্যাঁ, হি কেম, হি স অ্যান্ড হি কনকিউরড, এলাম দেখলাম এবং জয় করলাম। শেক্সপিয়ার কোথায় বলেছিল? তার বীরত্ব গাথা যেটা জুলিয়াস সিজার, কোথায় আছে? এই জুলিয়াস সিজার, তার জুলিয়াস সিজারের রচনা আমরা পড়েছি। আবার দেখেন এটাও বারবার কতবার আসতেছে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেওয়ার ডেথ। এই কোটেশনটা কোথা থেকে? এই কোটেশনটা কিন্তু জুলিয়াস সিজারের কোটেশন, ঠিক আছে। ভিনি ভিডি ভিসি এবং হচ্ছে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, এটা হচ্ছে কি জুলিয়াস সিজারের কোটেশন। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়ান উইল নট সুইটেন কি দিস হ্যান্ডস ইজ এ কোটেশন। কি বলেছিলাম না, মানে এই হাতে এতই রক্তাক্ত হয়েছে, এই হাত দিয়ে এত কি প্রাণ বধ করা হয়েছে যে সকল অ্যারাবিয়ার সকল যদি আপনি পারফিউমও যদি না, সুগন্ধি ঘ্রাণও যদি নিয়ে আসা হয়, তবুও এই হাত থেকে কি যাবে না, এই হাতটা কিন্তু কি করতে পারবে না, এই হাতটাকে কলুষিত মুক্ত করতে পারবে না। এটা কোথাকার? এটা হচ্ছে ম্যাকবেথের ডায়লগ। হ্যাঁ, ম্যাকবেথের কোটেশন, ম্যাকবেথের কোটেশন। ওফেলিয়া ইজ এন ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কোথায়? ওফেলিয়া ছিল হ্যামলেটের ক্যারেক্টার, হ্যামলেটের ক্যারেক্টার ছিল ওফেলিয়া। হ্যাঁ, পোর্শিয়া বা এগুলো কোথায় ছিল? এগুলো ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিসে। ক্যালিবান ইজ এ ক্যারেক্টার, আমরা পড়েছি, ক্যালিবান হচ্ছে টেম্পেস্টের ক্যারেক্টার, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার টেম্পেস্ট। টেম্পেস্ট যেন কি ছিল? শেক্সপিয়ারের সোয়ান সং বা সর্বশেষ রাইট আপ। ব্রুটাস ইজ এ ফেমাস ক্যারেক্টার অফ শেক্সপিয়ার, কোথায়? জুলিয়াস সিজারের। ব্রুটাস কিন্তু কি করেছিল? বিশ্বাসঘাতকতা করেছিল নাকি? জুলিয়াস সিজার, ব্রুটাস হচ্ছে জুলিয়াস সিজার রচনার ক্যারেক্টার।
এই যে শাইলক, মার্চেন্ট অফ ভেনিস, শাইলক ইজ এ ক্যারেক্টার অফ কি, দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটা কি দ্য জিও অফ ম্যাল্টা, কে ক্রিস্টোফার মার্লোর দ্য জিও অফ ম্যাল্টা অনুসরণে শেক্সপিয়ার রচনা করেছিলেন। দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট কি, অ্যাবাউট এ জিউ, হ্যাঁ একজন ইহুদি নিয়ে কিন্তু সে এটা লিখছিল, হ্যাঁ মার্চেন্ট অফ ভেনিস। ওথেলো গেভ ডেসডেমোনা, ওথেলো হচ্ছে কি ক্যারেক্টার ছিল, ওথেলো কি করছিল, ডেসডেমোনা তার প্রেয়সীকে কি দিয়েছিল, একটা রুমাল দিয়েছিল। এই রুমালের বিনিময়ে, এই রুমালটা একজন চুরি করে নিয়ে আরেকজনকে দিয়ে তখন কি তাদের মধ্যে কি কি সম্পর্কের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়, হ্যাঁ ঠিক আছে, তাদের সম্পর্ক ভেস্তে যায়। তো ওথেলো ডেসডেমোনাকে কি দিয়েছিল, একটা হ্যান্ডকারচিফ দিয়েছিল, অর্থাৎ একটা রুমাল দিয়েছিল। দ্য ফেইরি কুইন ইজ এ কি, ফেইরি কুইন হচ্ছে একটা এপিক বা মহাকাব্য, ফেইরি কুইন হচ্ছে একটা মহাকাব্য। ফ্রান্সিস বেকন কি ছিল, উনি রচনা লিখতেন, এসেইস্ট, উনি ছিলেন একজন এসেইস্ট। ফ্রান্সিস বেকনকে কি বলতাম, ফাদার অফ ইংলিশ প্রোস, এই যে প্রোস মানে গদ্য, হ্যাঁ ইংরেজি গদ্য বা প্রবন্ধ কি রচনার কি ফাদার কাকে বলা হয়, জনককে, ফ্রান্সিস বেকন। ওনারও কিন্তু বেশ কিছু বিখ্যাত বিখ্যাত কিন্তু কোটেশন আছে, হ্যাঁ যেগুলো আমরা পড়ে এসেছি। হু ইজ কল্ড দ্য পোয়েট অফ পোয়েট, কবিদের কবি কাকে বলা হয়, এডমুন্ড স্পেন্সার, কবিদের কবি। এডমুন্ড স্পেন্সার হচ্ছে কবিদের কবি। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, কে লিখেছে, স্যার ফিলিপ সিডনি, স্যার ফিলিপ সিডনি। ওনাকে নিয়ে আমরা দেখবো কিছু কি রচনা করা আছে, এলেজি আছে, শোকগাথা রচনা করা হয়েছিল ওনার উদ্দেশ্যে। হুইচ অফ দ্য ফলোইং স্কুল অফ লিটারেচার ইজ কানেক্টেড উইথ এ মেডিকেল থিওরি, নিচের কোনটা মানে সাহিত্যের কোন ধারাটা চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। দেখেন কমেডি অফ হিউমার্স, হিউমার্স কিন্তু একটা বিশেষ ধরনের কি অঙ্গ প্রত্যঙ্গ, হাড়ের নাম হচ্ছে হিউমার, কিন্তু যেমন রেডিয়া ফিবুলা ব্যাপারটা ওরকম, কিন্তু হিউমার বলতে আমরা কমেডিক রিলিফকে আমরা মূলত বুঝে থাকি, ঠিক আছে। সো কমেডি অফ হিউমার, এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের সাথে সম্পর্কযুক্ত। এটা অনেকবার এসেছে এই প্রশ্নগুলো, আমরা এই যে প্রশ্নগুলো এখন ডিসকাস করছি, আগেই বলেছি গ্রামারের লেকচারের সাথে আমাদের এই লেকচারগুলোর মূল পার্থক্য, এখানে কন্টেন্ট অল্প হবে, আর প্রত্যেকটা কন্টেন্টই আমাদের মতো মেমোরাইজিং ইনপুট, মেমোরি ইনপুটটা আমাদের দিতে হবে, ওকে। সাইলেন্ট রোমান ইজ রিটেন বাই কে, সাইলেন্ট রোমান কে লিখেছে, বেন জনসন। বেন জনসন একটা কি লিখেছিল, ভলপনি, হ্যাঁ ভলপনি এবং হচ্ছে সাইলেন্ট রোমান, এটা কে লিখেছে, বেন জনসন। টু দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলস বলতে আমরা বলতাম টু ড্যাফোডিলস, এই কবিতার মধ্যে মানব জীবনকে তুলনা করা হয়েছিল মর্নিংস ডিউ, সকালের শিশিরের সাথে। শিশির যেমন সকালে আসে, আবার একটা নির্দিষ্ট সময় পর সেই শিশির কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। সো মানব জীবনকে এই সকালের শিশিরের সাথে তুলনা করেই কিন্তু কি করা হয়েছিল, এই টু ড্যাফোডিলস কবিতাটার মধ্যে উপস্থাপন করা হয়েছিল। হেস্টিং ডে টু দ্য ইন টু ড্যাফোডিলস কবিতায় এই হেস্টিং ডেকে মনে করা হয়েছিল কিসের সাথে তুলনা করা হয়েছিল, বা কোন জিনিসকে এই হেস্টিং ডের সাথে তুলনা করা হয়েছিল, হারিডলি পাসিং ডে, যে দিনটা খুব দ্রুত শেষ হয়ে যায় সেটাকে মূলত কি হেস্টিং ডে বলা হয়েছিল, ঠিক আছে। ইন দ্য পোয়েম টু ড্যাফোডিলস, টু ড্যাফোডিলস খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ টু ড্যাফোডিলস, দ্য পোয়েট উইপস, মানে কবি কান্না করতেছিল কিসের উপর, কিসের জন্য, উনি কি নিয়ে কথা বলছিল, মানব জীবনের এত শর্ট লিভড, এত মানুষ, ক্ষুদ্র মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তার জীবনে এত ভিন্ন রকমের ইমোশন, তার জীবনটাকে কবি তুলনা করেছিলেন সেখানে কিসের সাথে, সকালের শিশিরের সাথে। সকালের শিশির, ভোরের শিশির আসে, আবার যখন সূর্যোদয় হয় তখন দেখা যায় কি সেই শিশির মিলিয়ে যায়, তাই না। তাহলে মানব জীবনও কি এতটাই সংক্ষিপ্ত, মানব জীবন যেমন একটা দিন যেমন দ্রুত শেষ হয়ে যায়, দ্রুত একটা দিন শেষ হয়ে যায়, মানব জীবনের ব্যাপ্তিও এই ক্ষণকালের। এই জন্য কবি কিন্তু এই টু ড্যাফোডিলস কবিতাতে মানব জীবনকেই মূলত তুলনা করেছেন ভোরের শিশিরের সাথে। উনি বলেছেন হাস্টিং ডে, একটা কি হেস্টিং ডে, মানে খুব দ্রুত একটা দিন শেষ হয়ে যাওয়া, হ্যাঁ এটাকে উনি কিসের সাথে কম্পেয়ার করেছেন, যে মানুষের যে খুব অল্প ক্ষণকালীন যে জীবন, এই জীবনকে উনি তুলনা করেছেন, ঠিক আছে। হু ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মেটাফিজিক্যাল পোয়েট, মেটাফিজিক্যাল পোয়েট্রির জনক হচ্ছেন জন ডন, জন ডন হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির জনক, ওকে। হু ইজ এ মেটাফিজিক্যাল পোয়েট, জন ডন কি আছে, নাই, তাহলে কে, কাউলি, কাউলিও কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন। হু ইজ কল্ড দ্য মেটাফিজিক্যাল পোয়েট, নিজের কোন কে মেটাফিজিক্যাল পোয়েট ছিল, হ্যাঁ হু ইজ কল্ড দ্য মেটাফিজিক্যাল, ওনার নামই ছিল দ্য মেটাফিজিক্যাল পোয়েট। ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভস অফ জন ডন, কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রির মূল কি রিপ্রেজেন্টেটিভ মনে করা হতো আলফ্রেড টেনিসনকে, এই জন্য এখন উত্তর হবে আলফ্রেড টেনিসন। দ্য পোয়েম টু হিজ কয় মিস্ট্রেসেস, দাগিয়েছি আমরা, এটা হচ্ছে কার লেখা, অ্যান্ড্রু মার্ভেলের লেখা, টু হিজ কয় মিস্ট্রেস, হ্যাঁ। পোয়েট অফ লাভ, কবিদের কবি কে, জন ডন, এটা আমরা একটু পরে আবার এগুলো পড়বো, আমরা রোমান্টিক পিরিয়ডে পড়বো। পোয়েট অফ লাভ কার নাম, জন ডন, উনি হচ্ছেন পোয়েট অফ পোয়েট। দ্য গুড মোরো ইজ এ পোয়েম বাই কে, গুড মোরো কে লিখেছেন, জন ডন। জন ডনকে আমরা স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি এই পার্টিকুলার সেগমেন্টে, ঠিক আছে। উনি কি লিখেছেন, দ্য গুড মোরো লিখেছেন, ওকে।
এরপর আমরা দেখি হু রোট দ্য পোয়েম দ্য সানরাইজিং। সানরাইজিংও কিন্তু জন ডোনের খুব বিখ্যাত কবিতা। দ্য গুড মোরো, সানরাইজিং, এগুলো সব জন ডোনের কবিতা, ঠিক আছে। রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্সে রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। হু সেড দিস? এটা কে বলেছিল? তার মানে রাইটিংয়ের কি আপনার বিস্তৃতি, রাইটিংয়ের গুরুত্বটা বোঝানোর জন্য এই কোটেশনটাকে বিভিন্ন জায়গায় এটাকে কি করা হয়, এটাকে হাইলাইট করা হয়। তাহলে কে লিখেছেন এটা? এটা বলেছিলেন ফ্রান্সিস বেকন, যে এসেইস্ট। রচনা সংক্রান্ত যত কথা আছে সব কিন্তু কি লিখেছেন? উনি লিখেছেন। রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। ওকে, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। কিছু বই আছে কি চিউড এবং ডাইজেস্ট করতে হবে। এটা কার লেখা? ফ্রান্সিস বেকন। রচনা সংক্রান্ত যত স্টেটমেন্ট আমরা দেখেছি বা দেখি সব কিন্তু মিস্টার ফ্রান্সিস বেকনেরই দেয়া। প্রোটাগনিস্ট, এটা হচ্ছে যে কোনো সাহিত্যকর্ম, যে কোনো শিল্পকর্মে প্রোটাগনিস্ট বলতে আমরা বুঝি মূলত আমরা বাংলায় যেমন বলি কি মুখ্য চরিত্র, নায়ক। আর যে কি মুখ্য চরিত্রের যে কি অপোজিট সাইডে যে থাকে তাকে বলা হয় কি অ্যান্টিগনিস্ট, অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, বাংলায় আমরা যেটাকে বলি ভিলেন। আসলে ভিলেন বলতে এভাবে কোনো শব্দ নাই। এক হচ্ছে মুখ্য চরিত্র, একজন হচ্ছে মুখ্য চরিত্রের নেমেসিস। তার কি মানে তার যুদ্ধ বা লড়াইটা যার সাথে, সে তাকে বলা হয় অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, তো এরকম তাহলে প্রোটাগনিস্ট মানে কি? প্রোটাগনিস্টকে বলা হয় দ্য লিডিং ক্যারেক্টার অর অ্যাক্টর ইন এ প্লে। কোনো নাটকের যে মুখ্য চরিত্র তাকে আমরা বলি কি প্রোটাগনিস্ট। ওকে, বেন জনসন কি ইন্ট্রোডিউস করেছিলেন? উনি হচ্ছে কমেডি অফ হিউমার। এবং কমেডি অফ হিউমার, এই হিউমার কথাটা কই থেকে আসছে? মেডিকেল সায়েন্স থেকে আসছে। যদি বলা সাহিত্যের কোন জিনিসটা মেডিকেল সায়েন্সের সাথে সম্পর্কযুক্ত, বলতে হবে কমেডি অফ হিউমার্স। এর প্রবক্তাকে বেন জনসন। কি লিখেছিলেন উনি? ভলপনি লিখেছিলেন। হ্যাঁ, ভলপনি ওনার একটা বিখ্যাত লেখা। হ্যাঁ, এগুলো আমাদের আসতেছে। সো আমরা যে ডিসকাশন করেছি ইনক্লুডিং দ্য ইনস্ট্রাকশন এবং এখানে আপনাদের যে উত্তরগুলো আমরা এখানে দেখালাম, এই সব কিছু মিলেই কিন্তু আলটিমেটলি একটা কমপ্লিট প্যাকেজ। এবং এখান থেকে হোপফুলি আমরা এক্সামে বেশ ভালো নাম্বার ইনশাল্লাহ, টিপিক্যাল কোয়েশ্চেন যদি হয় অবশ্যই আমরা কমন পাবো। সো from the very beginning what you need to do, you need to make sure each and every content যে ডিটেইলগুলো আমরা ডিসকাস করলাম on a very faster note comparing to the English grammar part, কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই আয়ত্তে রাখতে হবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। নেক্সট সেগমেন্ট ইংরেজি সাহিত্যের যুগ বিভাগের পরবর্তী যে ধারাগুলো রয়েছে আমরা যেটা পড়েছি আমরা সেটা নিয়ে পুনরায় আপনাদের সামনে হাজির হচ্ছি। সো দেখা হচ্ছে নতুন লেকচারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ইংলিশ লিটারেচার এই পার্টগুলো পড়তে থাকুন, বিকজ ইটস অল দ্যাট ম্যাটার। সেটা কি? সেটা হচ্ছে আপনার এফোর্ট। ওকে, সো সি ইন দ্য নেক্সট লেকচার। আসসালামু আলাইকুম।